আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আমি বায়োলজি ক্লাস নিয়ে চলে আসলাম। কৃষিগুচ্ছ প্রশ্ন সলভিং ক্লাস নিয়ে তোমাদের মাঝে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটা চ্যাপ্টারের কোশ্চেন সলভ করব। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং আমাকে জানিয়ে দাও যে তোমরা আমাকে সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, তোমরা একটু জানিয়ে দাও আমাকে কমেন্টের মাধ্যমে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে দিবা যারা ক্লাস রেগুলার করে। তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তোমরা মেনশন এবং শেয়ার দেওয়াকে অব্যাহত রাখবে, এবং এটা কিন্তু খুব ভালো একটা কাজ। এই যে চলে আসছে রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার বন্ধুদের একটু তুমি মেনশন দিয়ে দাও এবং তুমি ভিডিওটাকে শেয়ার দিয়ে দাও। আজকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়তেছি এবং এই চ্যাপ্টার থেকে বলা যায় প্রতি বছরই, এবং আমরা তো বিগত এগ্রি কোশ্চেনই সলভ করব, তোমরা দেখতে পারবে যে প্রতি বছরই 4টা-5টা কোশ্চেন এখান থেকে আসে। হ্যাঁ, এই তো অনেকেই চলে আসছে। সাদিয়া চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। প্রান্ত চলে আসছে। এই প্রান্ত কিন্তু আমার খুব কাছের ছোট ভাই। ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, তোমরা একটু মেনশন কাজটা অব্যাহত রাখো। তোমরা বেশ কয়েকজনই চলে আসছো, 15-20 জন চলে আসছো। তো আরো 2-5 জন হলেই আমরা প্রশ্ন সলভিং এ চলে যাব, ঠিক আছে? এবং এখন তোমাদের কেন জানি তোমরা কিছুদিন পর আগে থেকেই তোমরা খুব হইছো আর কি, মানে ঝিমায় পড়ছো। আগে বেশ অ্যাক্টিভ ছিলা, তো এটার কারণ কি আমি বুঝতেছি না। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই। তো অনেকেই চলে আসছে, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ওকে। তো আমরা আজকে পড়বো কি উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে বারবার বলি যে 4টা বা 5টা কোশ্চেন থাকে। তার মানে দেখো, বোটানির 30টা কোশ্চেনের মধ্যে এইখানে 4টা বা 5টা কোশ্চেন তুমি পাবাই, একবারে শতভাগ শিওর যে এই 4টা থেকে 5টা কোশ্চেন তোমার থাকবে। এবং বলে দেওয়া যায় যে কোন কোন টপিক থেকে থাকবে। সালোক সংশ্লেষণ থেকে কোশ্চেন বারবার পরীক্ষায় আসবে, ঠিক আছে? বলছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে বারবার পরীক্ষায় আসবে। অবাত শোষণ থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। ম্যাক্রোমৌল মাইক্রোমৌল থেকে একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই আসবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, একটু খেয়াল করো তাহলে। প্রথম কোশ্চেনে আমরা চলে যাই যে উদ্ভিদের সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় কোনটি? আমরা জানি উদ্ভিদ আয়ন আকারে খাবার গ্রহণ করে। কিভাবে খাবার গ্রহণ করে উদ্ভিদ? আয়ন আকারে। তাহলে কোন আয়নটা উদ্ভিদ সবচেয়ে ধীর গতিতে, মন্থর গতিতে, এখানে তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে মন্থর গতি। কি গতি লেখা আছে? মন্থর গতি। তাহলে একটু আনসার করে ফেলো। এই যে সাদিয়া মিম আনসার করে ফেলছে, অনেকেই আনসার করে ফেলছে যে কোনটা। এই পটাশিয়াম এবং নাইট্রেট এটা কেমন? পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়, বুঝতে পারছো? পরিবাহিত হয়। আর ক্যালসিয়াম ও সালফেট হচ্ছে খুবই স্লো। এই দেখো, এস থাকলে আমরা মনে করব যে সেটা হচ্ছে, সেই দুইটা হলো স্লো, ঠিক আছে? তো এই কারণে যারা আনসার দিচ্ছ তাদের একটু ভুলে গেছে হয়তো। তাহলে দেখো, ক্যালসিয়াম এবং সালফেট এরা হচ্ছে কি স্লো বা মন্থর গতিতে বা ধীর গতিতে শোষিত হয়। তাহলে আনসার হবে কি? বি। নেক্সট কোশ্চেনে চলে যাই। গ্লাইকোলাইসিস ও ক্রেব চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটি? হ্যাঁ, একটু দ্রুত আনসার করে ফেলে। দেখো, আমরা জানি শ্বসনের স্বীকৃত যে পথ আছে সবাত এবং অবাত। সবাতের 4টা আছে স্বীকৃত পথ। একটা হচ্ছে এই গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে সবাই আনসার করে ফেলছে। ফৌজিয়া ভোরের শিশির মিম, খুবই ভালো তোমরা সবাই আনসার করে ফেলছো। তার মানে এখানে দেখো, গ্লাইকোলাইসিস এবং ক্রেব চক্রের মাঝখানে একটা পর্ব আছে বা একটা কি বলা যায়, একটা স্টেপ আছে, যেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি। এইটা অপশনে না থেকে আর একটা এইভাবে আসতে পারে কিন্তু, যে পাইরুভিক
পাইরুভিক অ্যাসিড প্রক্রিয়াকরণ বা পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, এইভাবেও কিন্তু অপশনটা আসতে পারে পরীক্ষায়। তার মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি বা পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, বুঝতে পারছো? এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। ওকে, এরপরে দেখো কোনটি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বা ট্রাইকার্বক্সিলিক চক্র, ঠিক আছে? এখানে একটা অ্যাসিডও থাকতে পারে, অ্যাসিড চক্র, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। তার মানে এখানে কার্বক্সিলিক মূলক 3টা আছে, তাড়াতাড়ি ঝটপট আনসার দিয়ে ফেলো যেটা কোনটা হবে। এরকম ট্রাইকার্বক্সিলিক চক্র কোনটা বা এরকম কোন চক্রে পাওয়া যায়? এটা কি গ্লাইকোলাইসিসে পাওয়া যায়, না ক্রেবস চক্রে পাওয়া যায়, না C3-তে, না C4-এ? কোথায় পাওয়া যায় এটা? 3 নম্বরের আনসার কি হবে বলে ফেলো তো। এই যে সবাই সি বলতেছে, ক্রেব চক্র। ভেরি গুড। কারণ আমরা দেখো এই ক্রেব চক্র কিভাবে আসলে হয় একটু খেয়াল করে দেখো। আমরা জানি এটা হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। তো এইখানে আগে থেকেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অবস্থান করে, যেটা 4 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? এবং এইখানে এসে যুক্ত হয় কে? ওই অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন বিশিষ্ট। তাহলে এই অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মিলে তৈরি করে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা 6 কার্বন বিশিষ্ট। সেই সাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত যদি এরকম হয়, 3টা কার্বক্সিলিক মূলক আছে, তখন তাকে আমরা লিখতে পারি ট্রাইকার্বক্সিলিক চক্র বা TCA চক্র বলে। কোন আলোতে পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত হয়? তাড়াতাড়ি আনসার করে ফেলো। কোন আলোতে পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত হয়? ত্বরান্বিত বলতে কিন্তু এরকম বোঝায় খোলা বা বন্ধ, খোলা বা বন্ধ। ত্বরান্বিত হওয়া মানে খোলা বা বন্ধ যে কোনোটা হতে পারে, ঠিক আছে? তাড়াতাড়ি বলে ফেলো, লাল, নীল, হলুদ না কমলা? কোনটা? 4-এর A, লাল। পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত হয় বি। এই যে সবাই আনসার করে ফেলছো বি। ভেরি গুড। হ্যাঁ, নীল আলো বা ব্লু লাইট, আমরা এভাবে পড়ছি না যে ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া ত্বরান্বিত করে, ব্লু লাইট এভাবে পড়ছি আমরা, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন কোনোভাবেই ভুল করা যাবে না। সহজ একটা প্রশ্ন যদি তোমরা ভুল করে ফেলো, এটা কিন্তু মারাত্মক একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? তো এইটা কোনোভাবেই ভুল করা যাবে না। সালোক সংশ্লেষণে মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? আমরা সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা লিখে ফেলি। সালোক সংশ্লেষণ নরমালি কি ব্যবহার করা হয়? সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড আর পানি ব্যবহৃত হয়, তাই না? তো কার্বন ডাইঅক্সাইড আর পানি ব্যবহার করে নরমালি কাছের কি উপকার হয়? সে খাবার তৈরি করে, বা কি বলা যায়, আমরা সরাসরি তাকে কার্বস বলতে পারি, তাই না? বা কার্বোহাইড্রেট তৈরি করে। তো এই কার্বোহাইড্রেটটা কার্বন যুক্ত, তার মানে কার্বন থেকে তৈরি হচ্ছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে মুক্ত অক্সিজেন, এই যে অক্সিজেন, এটা কোথা থেকে আসতেছে? খেয়াল করে দেখো তো, কার্বন ডাই অক্সাইড যদি এই কার্বোহাইড্রেট তৈরিতে কাজে লাগে, তাহলে আর বাকি থেকে যাচ্ছে কে? পানি। এই যে তোমরা সবাই সুন্দরভাবে আনসার করে ফেলছো, থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে? এবং এইটা নিয়ে কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে, ঠিক আছে? এটা হচ্ছে হিল বিক্রিয়া, নীল বিক্রিয়া, রুবেন ও কামেনের বিক্রিয়া, এরকম 3-4টা পরীক্ষা আছে যেটা দিয়ে প্রমাণিত হয়েছে যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সব পরীক্ষায় আসে, এবং সব পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা থাকে যে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে। একটু খেয়াল করো, দেখো সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এখন দেখো তোমাদের বেশিরভাগ প্যাচ লেগে যায় মাইটোকন্ড্রিয়া এবং এই সাইটোপ্লাজম নিয়ে। মাইটোকন্ড্রিয়া, এই যে সবাই আনসার করেছে, কত ফাস্ট তোমরা দেখো। এই গ্লাইকোলাইসিসের আর একটা নামই হচ্ছে সাইটোপ্লাজমীয় শোষণ, সাইটোপ্লাজমীয় শ্বসন, ঠিক আছে? তাইলে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে এর নামই আর একটা নামই হচ্ছে এটা। ওকে, এরপরে কোশ্চেন দেখো, সকল সালোক সংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে। তার মানে সকল সালোক সংশ্লেষিত মানে যার সালোক সংশ্লেষণ চলে, সে কোন রঞ্জকটা এখানে ধারণ করে? এইটা হচ্ছে মেইন কোশ্চেন, ঠিক আছে? তাহলে তোমরা একটু আনসার করার ট্রাই করো যে আসলে 7-এর A। এই যে দেখো তাড়াতাড়ি আনসার দিয়েছে রাব্বি, খুব দ্রুত আনসার করে ফেলছে। ক্লোরোফিল এর সংকেতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্লোরোফিল এর সংকেতটা একটু পড়বা তোমরা। এটা ক্লোরোফিল এর সংকেতটা হয়তো নেক্সট কোশ্চেন তোমরা পেয়ে যাবা। ওকে, ভেরি গুড সবাইকে, ভেরি গুড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন ধরনের উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি? কোন ধরনের? ট্রান্সলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম, C4, C3, A ও B। আসলে কোনটা হবে? দেখো এই কোশ্চেন A B না, অপশনটা আসলে হওয়ার কথা ছিল A ও B নাম্বার অপশন, ঠিক আছে? আসলে কোনটা হবে উত্তর বলো তো?
8 বি C4 ভেরি গুড। দেখো এখানে একটা কোশ্চেন আসে যে ফটো রেসপিরেশন কোনটায় ঘটে কম কোনটায় ঘটে বেশি, তো ফটো রেসপিরেশনের ঠিক উল্টো হয়ে যায়, বুঝতে পারছো? তার মানে এই C4 চক্রে ফটো রেসপিরেশন ঘটে না, এই কারণে সালোক সংশ্লেষণ বেশি ঘটে। এটা খুব সহজ একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, কোষের শ্বসন প্রক্রিয়ায় কোন ধাপে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়? কোন ধাপে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়? এখন দেখো শ্বসন প্রক্রিয়ায় আমরা শ্বসন বলতে আমরা আগেই ধরে নেব যে এটা সবাত শোষণ, সবাত শোষণ, সবাত শোষণ। তাহলে দেখো সবাত শোষণের যে ধাপগুলো আছে, যেমন প্রথমটা আছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসে তৈরি হয় হচ্ছে নরমালি 6টা এটিপি। কয়টা? 6টা। অনেক সময় তোমরা পড়েছো 8টা, বাট এই যে আমরা বলতেছি হচ্ছে গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমীয় শোষণ। তো একটা কোষের সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় যাওয়ার সময় যে এনার্জিটা নষ্ট হয়, সেই এনার্জিটাই হচ্ছে 2 এটিপি। তার মানে 2 এটিপি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তোমরা সবাই আনসার করতেছো আমি দেখতেছি, বাট তোমরা একটু দেখো। আরেকটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরির বেলায় হয় 6টা এটিপি। আর ক্রেব চক্র যখন তৈরি হয় তাহলে 36টার মধ্যে 12টা বাদ গেলে থাকে 24। তার মানে সবচেয়ে বেশি কোনটায়? এই ক্রেব সাইকেলে। তাহলে উত্তর হবে কি? ক্রেব চক্র। তোমরা সবাই এটা পারবা আমি জানি, তোমরা সবাই যে এটা পারবা আমি জানি, বাট তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ, তার মানে আমরা জানি C6H12O6 ভেঙে যায়, বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে শেষে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে? পাইরুভিক অ্যাসিড C3H4O3। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত, বুঝছো? পাইরুভিক অ্যাসিড কিন্তু 3 কার্বন বিশিষ্ট। এখন কয় অণু তৈরি করে এটা বোঝাই যাচ্ছে। 6 যদি, হ্যাঁ তোমরা সবাই আনসার করেছে 2 অণু, তো 6 যদি 2 ভাগ হয়ে যায় এখানে তাহলে 2 বসাই দিলে দেখো তো ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে না? তো এইটাই আর কি তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোন জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে? আমি তোমাদের বলছিলাম যে এটা একটা সক্রিয় শোষণ, এটা একটা সক্রিয় শোষণ। এই সক্রিয় শোষণটা আসলে ঘটে কোন প্রক্রিয়ায়? অসমোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? অসমোসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, এটা খুব সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, তোমরা এই যে ফজলে এলাহি খুব ভালো আনসার করতেছে, ঠিক আছে? ফৌজিয়া করছে, ভোরের শিশির করতেছে, নুসরাত জাহান তোমার কমেন্ট আমরা দেখে ফেলেছি, ঠিক আছে? অনিন্দিতা ইমবাইবিশন না, অনিন্দিতা এটা হচ্ছে বি হবে, অবিশ্রবণ হবে। ওকে, প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদের পাতা থেকে পানি কি আকারে বায়ুমণ্ডলে নির্গত হয়? দেখো আমরা পড়ছি কি প্রস্বেদন, বা এর একটা বাংলা নাম হচ্ছে কি বাষ্পমোচন। তাইলে দেখো কি বলা হচ্ছে এখানে আসলে। হ্যাঁ, 12 তোমরা অ্যান্সার করে ফেলছো তাড়াতাড়ি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি দেখো, প্রস্বেদন এর একটা নামই তো বাষ্পমোচন। তো বলতেছে পানি কিভাবে কি আকারে বের করে, তাহলে বাষ্পমোচন করতে, তাহলে বাষ্প আকারে বের করে। এই জন্য তুমি জাস্ট একটা টার্ম, ডিফারেন্ট নেম তুমি মনে রাখলেই তুমি কিন্তু আনসার পেয়ে যাচ্ছ। এবং তোমরা সবসময় অল্টারনেটিভ টার্মগুলো একটু মনে রাখবে। যেমন আমার খুব ভালোভাবে মনে আছে, যেমন আমরা পড়ছি যে এরকম একটা হার্ট আছে, হার্টের মধ্যে নর্মালি 2টা বড় হচ্ছে কপাটিকা থাকে, একটা হচ্ছে বাইকাসপিড, একটা হচ্ছে ট্রাইকাসপিড, তাই না? তো দেখো আমরা জানি যে এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা অ্যাট্রিয়াম, আর এটা ডান ভেন্ট্রিকল। এখন তোমরা একটু বলো তো যে এই ডান পাশে ট্রাইকাসপিড থাকে আমরা জানি, বাম পাশে বাইকাসপিড থাকে এটাও আমরা জানি। এখন তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানাও যে এই বাম পাশে কোন কপাটিকা থাকে যেটা বাইকাসপিডের অপর নাম। তার মানে বাইকাসপিড কপাটিকার অপর আর একটা নাম আছে, তার নাম আসলে কি? এটা একটু তোমরা কমেন্ট করে জানাও, একটু ফার্স্ট কমেন্ট করে জানাও যে বাম পাশে, হার্টের বাম পাশে। দেখো এটা তোমাদের হয়তো ডান পাশে দেখা যাচ্ছে, মানে আমি দাঁড়াইলে আমার বাম পাশে, এটা হিসাব করি আর কি। তার মানে এইখানে যে বাইকাসপিড কপাটিকা তার অপর নামটা কি? একটু ফার্স্ট কমেন্ট করে ফেলো, যে ফার্স্ট কমেন্ট করবে তারপরে আমরা অন্য কোশ্চেনে চলে যাব। তো ফার্স্ট কমেন্ট করে ফেলো যে বাইকাসপিড কপাটিকার আর একটা নাম আসলে কি? বাইকাসপিড কপাটিকার আর একটা নাম কি? ফার্স্ট নাকি কেউ পারছো না? আমি বলে দিব। কারোর কমেন্ট এখনো আসেনি। বাইকাসপিড কপাটিকার আর একটা নাম কি? আরো 2-1 সেকেন্ড আমরা একটু দেখি যে তোমরা কেউ আনসার পারতেছো কিনা, বা তোমাদের মনে আছে কিনা। অবশ্যই তোমরা জানো। আচ্ছা, লিখেই দিই আমি। বাইকাসপিড কপাটিকার একটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। কি কপাটিকা?
মাইট্রাল কপাটিকা, মাইট্রাল কপাটিকা। এখন আমি মাইট্রাল কপাটিকাটা তখন মনে করতে পারি না আমার এইচএসসি পরীক্ষার কোশ্চেনে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মাইট্রাল কপাটিকাটা আমি মনে করতে পারি নাই, এই কারণে কিন্তু আনসারও করতে পারি নাই। ঠিক আছে, তাইলে এই যে দেখো মাইট্রাল কপাটিকা, সানজিদা আনসার করে ফেলছে। ঠিক আছে, ভেরি গুড সানজিদা। ওকে, আমরা নেক্সট কোশ্চেন চলছে। এই জন্য তোমরা সবসময় তার অল্টারনেটিভ নেম, তার ইংলিশ নেম বা ইংলিশ যে ইংরেজিতে কি বলতেছে, বাংলায় কি বলতেছে, যেমন তোমরা হর হামেশা পড়তেছো ব্যাপন, বাট ব্যাপনের ইংরেজি হচ্ছে ডিফিউশন, এইভাবে তোমরা আসলে মনে রাখবা। ঠিক আছে, ওকে। এখন দেখো টমেটো লাল বর্ণের নাম কি? বিটা ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন, লাইকোপিন বা লুটেইন। এই লাইকোপিনকে তোমরা আসলে এভাবে বলতে পারো লাইকোপেন, লাইকোপেন। তোমাদের বইয়ে অনেক সময় লাইকোপেন লেখা থাকে, কারণ এর বানান হচ্ছে লাইকোপেন, লাইকোপেন এইভাবে থাকে। তো এই কারণে আসলে তুমি, হ্যাঁ হ্যাঁ তোমরা ভালোই ধরছো, মানে এইটা আমি ইন্ডিকেট করেই দিয়েছি আসলে আগে, তো তোমরা জানো আমি জানি। তো টমেটো লাল বর্ণের কারণ হচ্ছে লাইকোপেন। তো দেখো পিইএনই থাকার কারণে এটা কিন্তু পিন হয়ে যায়। ঠিক আছে, আসলে পিনটা আসলে হবে, তো অনেক বইয়ে লাইকোপেন লেখা আছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ক্রেব চক্রের প্রক্রিয়া সংঘটিত হয় আসলে কোথায়? তো আমরা জানি যে একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তো এই মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম আরো অনেক অঙ্গাণু থাকে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে মেজর কিছু বিক্রিয়া সংঘটিত হয়, এবং যারা এটিপি তৈরির সাথে যুক্ত বা শক্তি তৈরির সাথে যুক্ত, এর মধ্যে এরকম একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং এই কারণে এদেরকে আমরা পাওয়ার হাউস বলি। কি বলি? পাওয়ার হাউস বলি। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, তোমরা পেরেছো, সবাই পেরেছো, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন দেখো, বীজের অঙ্কুরোদ্গমের সময় যে প্রক্রিয়ায় পানি শোষিত হয়। দেখো বইয়ের সংজ্ঞাগুলো কি পরিমাণ এমসিকিউতে আসে তোমরা একটু দেখে নাও। তোমরা বইয়ের সংজ্ঞাগুলো যে বেশি গুরুত্ব দিয়ে পড়তে চাও না, এটা কিন্তু একবারই ভুল। যে ও সালোক সংশ্লেষণ কি পড়বে সংজ্ঞা, আমি ওইটা টার্ম বিশ্লেষণ করে করে তোমরা পড়বা। সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, লবণ পরিশোষণ, প্রত্যেকটা সংজ্ঞা, শ্বসন তোমরা মন দিয়ে পড়বা। এরপরে দেখো অনেকগুলো সংজ্ঞা আছে না, যেমন ব্যাপন, অভিস্রবণ, ইমবাইবেশন, টার্জিডিটি, টার্গার প্রেসার, হাইড্রোফিলিক পদার্থের উদাহরণ কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে। ঠিক আছে, হ্যাঁ তোমরা পারবে এটা আমি জানি। হ্যাঁ, ফজলে এলাহি পেরে গেছে, এটা আসলে ইমবাইবিশন হবে। কি হবে? ইমবাইবিশন। এইটা অভিস্রবণ হবে না ভাইয়া, এটা কোনোভাবেই অভিস্রবণ হবে না, এটা সরাসরি বইয়ের উদাহরণ দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষণের আলোক অধ্যায়ে কোন যৌগ তৈরি হয়? এখানে আসলে কোনটা আছে আমরা জানি, এর যে আলোক পর্যায়, সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়, সেই আলোক পর্যায়টা সরাসরি একটা জিনিস তৈরির পর্যায়। এখান থেকে এটা কোনটা হবে আসলে? 16 নম্বর কোশ্চেনের একটু আনসার দিতে। আচ্ছা মিম, আজকে কি বই দেয়া হবে? আসলে এটা আমি বই দেয়া হবে কিনা এটা আমি তোমাকে শেষে জানিয়ে দিব। হ্যাঁ, বই দেওয়া হবে কিনা। আচ্ছা তোমরা ভেরি গুড, এটা অবশ্য দুইটা একটু নিচে হবে, বুঝছো? ভেরি গুড, তোমরা যারা পেরেছো। তার মানে দেখো সালোক সংশ্লেষণের আলোক পর্যায়কে আমরা সরাসরি বলি এটিপি ও NADH+ তৈরির একটা পর্যায়, এবং এরা পরবর্তীতে যে নিরপেক্ষ পর্যায় থাকে, আলোক নিরপেক্ষ পর্যায় থাকে, এইখানে কার্বন ডাইঅক্সাইডকে আত্তীকরণে হেল্প করে। এই কারণে এদেরকে আবার কি বলা হয়? মিলেটরি পাওয়ার বলা হয়, অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয়। ঠিক আছে, তার মানে এই দুইটাকে কিন্তু আবার কি অ্যাসিমিলেটরি পাওয়ার বলতেছে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভালোভাবে দেখবে এটা। এরপরে কোশ্চেন দেখো, C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? C4 উদ্ভিদ বলতে আমরা বুঝি কি হ্যাস ও স্লাকের গতিপথ। আচ্ছা, প্রথম স্থায়ী পদার্থ, তার মানে C4 উদ্ভিদে আমরা জানি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটা 3 কার্বন বিশিষ্ট থাকে, এবং এর সাথে যুক্ত হয় কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তো দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, আর 1 কার্বন কত হলো? 4 কার্বন। তাহলে 4 কার্বন বিশিষ্ট কি আসলে এখানে তৈরি হচ্ছে? এই যে দেখো, অনেকেই তোমরা অর্পিতা, ফজলে এলাহি, ফৌজিয়া, নাজমুস সাকিব, মিম, রঞ্জু, ভেরি গুড, সাদিয়া, সঞ্জিদা সবাই আনসার করতেছে। হ্যাঁ, এটা কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে, এবং এটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাই হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এখন দেখো এই কার্বন ডাইঅক্সাইডকে
এর সাথে যুক্ত করতে হেল্প করে কোন এনজাইম? কার্বক্সিলেজ। কোন এনজাইম? কার্বক্সিলেজ। মনে রাখবা কার্বন ডাই অক্সাইডকে যেহেতু যুক্ত করতেছে এনজাইমের নাম হবে কার্বক্সিলেজ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে না তো, ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে না, এটা হবে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো, কোষের কোন স্থানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত? এটা আমি বলেই দিয়েছি সাইটোপ্লাজমে, কারণ এর আরেকটা নামই হচ্ছে সাইটোপ্লাজমিক শোষণ। সাইটোপ্লাজমিক শোষণ বলতেই আমরা এটা, এবং এর আরেকটা নাম আছে, এখানে কোশ্চেনটা এভাবে দেওয়া যেত আসলে ইএমপি পাথ হয়, এমবেডেড মেয়ার হবে এবং পার্নাস। তার মানে দেখো যে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে আমরা কি বলছি? ইএমপি পাথওয়ে, ইএমপি পাথওয়ে। ঠিক আছে, ইএমপি পাথওয়ে, এটা কি খুব গুরুত্বপূর্ণ? ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়া শেষে তৈরি হয়। এখানে আসলে দেখো ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়া শেষে কি তৈরি হয়? তার মানে আমরা বলছিলাম যে 4 কার্বন এবং 2 কার্বন এরা মিলে 6 কার্বন বিশিষ্ট একটা প্রোডাক্ট তৈরি করে। 6 কার্বন, ঠিক আছে। এক্সট্রিমলি সরি, আসলে আমাদের একটু যান্ত্রিক ত্রুটি হয়ে গেছিল, তোমরা আবার চলে আসো, আমরা কোশ্চেন আনসার করা শুরু করে দিই। হ্যাঁ, ওকে। একটু তোমাদের মনোযোগের বিঘ্ন ঘটার জন্য আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি। তো আমরা দেখো শুরু করি। ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে, তাহলে 4 কার্বন এবং 2 কার্বন মিলে 6 কার্বন হলো, এটা হবে সাইট্রিক অ্যাসিড। তোমরা অনেকে আনসার করে ফেলেছো সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, হ্যাঁ 19-এর এ। এরপরে দেখো অবাত শোষণে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুভিক অ্যাসিড, এই যে পাইরুভিক অ্যাসিড থাকে অসম্পূর্ণভাবে জারিত হয়ে উৎপন্ন করে। আচ্ছা দেখো তাহলে এখানে কি হবে, যে পাইরুভিক অ্যাসিডটার অসম্পূর্ণভাবে জারিত হয়ে কি আসলে উৎপন্ন হয়? ঠিক আছে, তো দেখো গ্লাইকোলাইসিস আমরা নর্মালি জানি যে এখানে আসলে দুই ভাবে হয়, ফার্মেন্টেড। বিষের উত্তরও দিয়ে ফেলছো, ফসফোগ্লিসারিক অ্যাসিড ও কার্বন ডাই অক্সাইড, না না না, এই যে ফৌজিয়া বলে ফেলছে বিষের এ হবে, ইথানল হবে। ঠিক আছে, ইথানল ও কার্বন ডাই অক্সাইড আমরা দেখছি না যে গ্লুকোজ C6H12O6 এটা অসম্পূর্ণভাবে জারিত হয়ে C2H5O, এটা হচ্ছে 2 অণু এবং তার সাথে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। বুঝতে পারছো, এটাই হচ্ছে, এবং এখানে আবার সাথে 2টা এটিপি তৈরি হয়ে যায়। বুঝতে পারছো, 2টা এটিপি তৈরি হয়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের গ্রাহক কারা? ও আমি তো এই কোশ্চেন একটু আগেই তোমাদের আমি বলে দিলাম যে এটা তোমরা আনসার করে ফেলো, যে 21 নম্বরে আসলে কি হবে, যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে এটা তো 4 কার্বন, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ছিল, 3 কার্বন, এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো, কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো, কি আসলে তৈরি করে? এখন C4 উদ্ভিদের এই কার্বন ডাই অক্সাইড গ্রাহক কে হবে তাইলে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটা তো বলে দিলাম এর আগে। ওকে, পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত ভাগ প্রস্বেদন হয়? আমরা জানি প্রস্বেদন আসলে 3 ভাগে হয়, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, একটা হচ্ছে লেন্টিকুলার, একটা হচ্ছে কিউটিকুলার, তাই তো? এখন পত্ররন্ধ্রীয় প্রস্বেদন মানে প্রস্বেদন বলতে আমরা পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বুঝি। নুসরাত জাহান সবার আগে আনসার করছে 95 থেকে 98%, ইয়েস এটাই হবে। ওকে, এরপরে দেখো গ্লাইকোলাইসিস বলতে আসলে কি বোঝায়? গ্লাইকোলাইসিস কি বোঝায় আসলে? গ্লাইকোলাইসিস আমরা নর্মাল একটা টার্ম বিশ্লেষণ করি যে C6H12O6, একে আমরা ভেঙে ফেলবো, একে আমরা লাইসিস করব। লাইসিস বলতে বোঝায় হচ্ছে ভেঙে যাওয়া। ঠিক আছে, তাই আমরা কি করি, গ্লুকোজকে ভেঙে ফেলি। হ্যাঁ, আচ্ছা তোমরা একটা ছোট্ট একটা আনসার করো, এখান থেকে একটা ছোট্ট আনসার করো যে এই লাইসিস শব্দটা কোন ভাইরাসের সাথে রিলেটেড? কোন ভাইরাস আসলে কোষের লাইসিস ঘটায়? কোন ভাইরাস কোষের লাইসিস ঘটায়? তোমরা ওটা আনসার করে ফেলো তো, কোন ভাইরাস আসলে কোষের লাইসিস ঘটায়? এটা তোমাদের অনুজীব চ্যাপ্টারে কোশ্চেনটা আছে। অনুজীব চ্যাপ্টারে এই কোশ্চেনটা আছে। কেউ এনিওন একজন উত্তর করতে পারলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। যে তোমাদের রিকল করে দিলাম একটু, যে তোমরা যে অনুজীব পড়েছো
ইবোলা, ইবোলা, ভেরি গুড ভেরি গুড। ইবোলা ভাইরাস হচ্ছে কোষে লাইসিস ঘটায়, অসাধারণ। এই যে দেখো নাজমুস সাকিব, ভোরেশ শিশির, টিটু ফাজ না তো, টিটু ব্যাকটেরিওফাজ কি এটা করে বলো? এটা ইবোলা ভাইরাস করে। হ্যাঁ, ইবোলা ভাইরাস কি করে, কোষে লাগার সাথে সাথে কোষ ফেটে যায় এবং রক্ত বেশি ক্ষরণ হওয়ার কারণে তার মৃত্যু ঘটে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন দেখো, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? হ্যাঁ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, আমি যে কালার দিয়ে লিখতেছি এবং যে কালারের টি শার্ট পরছি, ঠিক আছে, এটা তোমরা পারবা। ওকে, আমি নেক্সট কোশ্চেন তাই, এক বইয়ে ঠিক এইভাবে লেখা আছে যে একক আলো, একক আলো হিসেবে, একক আলো হিসেবে এই লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হয় একক আলো হিসেবে, একক আলো হিসেবে লাল আলোতেই সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? ক্যালভিন চক্র, C3 চক্র, তাই না? ওকে, C3 চক্রে আমরা দেখেছি যে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক হিসেবে থাকে RuBP, RuBP, RuBP মানে কি? রাইবোলোজ 1,5 বিসফসফেট। এখন এই রাইবোলোজ 1,5 বিসফসফেট হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, কয় কার্বন? 5 কার্বন বিশিষ্ট। খেয়াল করে দেখো, এই 5 কার্বন বিশিষ্ট একটা যৌগের সাথে যদি আরেকটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যায়, ঠিক আছে, একটা কার্বন যুক্ত হয় 5 আর 1 হয়ে যায় 6, তৈরি করে কিটো অ্যাসিড। এখন এই কিটো অ্যাসিডটা অস্থায়ী, এখানে তৈরি হয় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 অণু, তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, আমি দেখেছি তোমরা বি যে আনসার করছো, বি হবে না সোনা, এটা কোনোভাবেই পসিবল না। ওকে, তাহলে হবে হচ্ছে সি, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটা হয় 2 অণু হয়, এবং এইটা 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন, তাই 3 কার্বন বিশিষ্ট 2 অণু, তাহলে কত হয়? 3 কার্বন বিশিষ্ট 2 অণু হলে 3 দুগুণে 6, আয়ন ব্যালেন্স হয়ে গেল। প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন হওয়ার কারণে, প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন হওয়ার কারণে কেলভিন চক্রকে আমরা বলতেছি C3 চক্র। কি বলতেছি? C3 চক্র বলতেছি। ও হো হো হো, সরি সরি, হ্যাঁ, অপশন, ভেরি গুড, অপশন, ইয়েস। এইটাও কিন্তু একটা পরীক্ষার অংশ। এই তোমরা তো এই বি যেখানে লেখা আছে সেটাই তোমরা দিবা, ঠিক আছে? এটা তো আসলে ঠিক আছে, তোমরা পজিশন দেখবা না। দেখো, আরো একটা স্ট্র্যাটেজি তোমাদের একটু বলে দিই। এটা হচ্ছে একটা কোশ্চেন, মনে করো এই যে করা হয়েছে, আচ্ছা এটা মুছে দিই, একটা কোশ্চেন করা হয়েছে, একটা কোশ্চেন এরকম করা হয়েছে। এখন এ বি সি ডি, এরকম কিন্তু নর্মালি আমরা দেখি যে কোশ্চেন এই প্যাটার্নে সাজানো আছে, ঠিক আছে? এখন কোনোভাবে যদি এইখানে আর এইখানে অদল বদল করে দেয়া হয়, দেখো এখানে যদি এ দিয়ে এখানে দেওয়া হয় সি, এখানে ডি, আর এখানে বি, আমি শিওর তোমরা গড়াং লুটপাট করে ফেলবো, মানে সবাই উলট পালট করে ফেলবা, ঠিক আছে? তো যাই হোক, এটা আসলে বি বি, ঠিক আছে, বি বি বি, উত্তর বি তোমরা লিখবা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, আধুনিক ধারণায় পত্ররন্ধ্র খোলা ও বন্ধ যেন কোনটি দায়ী, কোন আয়নটা আসলে দায়ী? এইটা তোমরা চোখ বন্ধ করে মেরে দিবা, কারণ দেখো এই একটাই দেয়া আছে যে আয়ন হিসেবে, আমরা জানি তোমার হচ্ছে এইখানে যা আছে সব আয়নেরই ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এটা আসলে কি হবে? পটাশিয়াম আয়ন হবে। তোমরা চোখ বন্ধ করে যদি আয়ন সম্পর্কিত এরকম কোশ্চেন আসে এবং কোশ্চেনের উত্তর না জানা থাকে, তাহলে তোমরা পটাশিয়ামকে দিয়ে আসবা, ঠিক আছে? পটাশিয়াম উত্তর দিয়ে আসবা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরিতে অনুঘটক হিসেবে কে কাজ করে? গ্লুকোজ থেকে, তার মানে আমরা যদি লিখে ফেলি C6H12O6, তারপরে আছে কে? গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, এইখানে কোন এনজাইম? দেখো গ্লুকোজের 6 নাম্বার কার্বনে আমরা একটা ফসফেট যুক্ত করছি, তার মানে এখানে আমরা এটিপি ভেঙে এডিপি তৈরি করছি, তাই তো, বা এটিপি বানাই নিছি, এবং এখানে যে ফসফেটটা ছিল এখানে আমরা এরকম করছি আর কি, এখানে অ্যাড করে দিছি। হ্যাঁ, তোমরা এ দিয়ে ফেলছো আইসোমারেজ, না 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 না, এটা তো হবে না। 27 সি, হেক্সোকাইনেজ, ভেরি গুড। এই দেখো, তোমরা এটা শিখছো না যেখানে এই এটিপি এবং এডিপি, আজকে বইয়ের সাথে মিলাই লিখে রাখো। গ্লাইকোলাইসিসে লিখেই দিই আমি, গ্লাইকোলাইসিসে যেখানেই এডিপি বা এটিপি সংশ্লিষ্ট কথাবার্তা থাকবে, সেখানেই এনজাইমের নামের শেষে কাইনেজ বসাবা, সেখানেই এনজাইমের নামের শেষে
কাইনেজ বসাবা, সেখানে এনজাইমের নেমের শেষে কাইনেজ বসাবা। এটা যেন আর জীবনে কোনোদিন ভুল না হয়। তাইলে দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট যখন তৈরি হলো, এখানে একটা এটিপি বা এডিপি ভাঙা করার একটা ব্যাপার যেহেতু চলে আসছে, সেহেতু এনজাইমের নামের শেষে কি যুক্ত হবে? কাইনেজ যুক্ত হবে। একটু ভালোভাবে খেয়াল করো, যেহেতু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, এই কারণে নাম হয়ে গেছে হেক্সোকাইনেজ। নাম কি হয়ে গেছে? হেক্সোকাইনেজ। তোমাদের এটা নিয়ে আরেকটু কথা বলি, তোমরা একটু ধৈর্য রাখো। যেমন দেখো গ্লুকোজ গ্লুকোজ 6 ফসফেট আমরা লিখলাম, তারপরে হইছে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপরে হইছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তারপরে বিক্রিয়াটা দুই দিকে এইভাবে চলে গেছে। এখানে হচ্ছে 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড, আর এই পাশে তৈরি হয়েছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, তারপরে তৈরি হয়েছে কি 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে তৈরি হয়েছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে তৈরি হয়েছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার নিচে তৈরি হয়েছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তার নিচে তৈরি হয়েছে পাইরুভিক অ্যাসিড। এখন একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের জাস্ট একটু বলে দিই, জাস্ট 1 মিনিট। দেখো এইখানে এডিপির ব্যাপার স্যাপার আছে, এইখানে এডিপির ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? এখানে নাই, মানে এর উপরের স্টেপ আর কি, এর উপরের স্টেপ। হ্যাঁ, তো তারপরে একটু খেয়াল করে দেখো, এইখানে এডিপির ব্যাপার স্যাপার আছে, এইখানে এডিপির ব্যাপার স্যাপার আছে। তার মানে এই প্রত্যেকটা জায়গায় এনজাইমের নাম হবে কাইনেজ। শোনো, বইয়ে প্রিন্টিং মিস্টেক যে তোমরা লিখেছো যে বইয়ে গ্লুকোজ, তুমি কি বই দেখে দেখে উত্তর করতেছো নাকি? দেখো বইয়ে গ্লুকোজ 3 যেখানে লেখা আছে, আসলে গ্লুকোজ 3 তো নাই, এটা আছে গ্লুকোজ 6 ফসফেট। তোমরা কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ 3 তোমরা কোথাও লিখেছো? আর তার এনজাইমের নাম আবার উত্তর কিভাবে হেক্সোকাইনেজ হবে? দেখো কোনোভাবেই কি গ্লুকোজ থেকে এখানে গ্লুকোজ 3 ফসফেট কি তৈরি করা সম্ভব? তার মানে বইয়ে ভুল আছে। প্লিজ তুমি ওইখানে 3-এর জায়গায় কেটে তুমি 6 দিয়ে দাও, ঠিক আছে? 3 ফসফেট তো এটা সম্ভব না ভাই, ওটা কিভাবে বানাবা তুমি? ওইটা যে তুমি বলতেছো যে গ্লুকোজ 3 ফসফেট থাকলে কি হবে, 3 ফসফেট নাই, ওইটা আমরা যখন বইয়ে তুলছি ওইটা আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো এটা তোমরা সবাই পারছো, ধন্যবাদ। দেখো এখানে আরো এনজাইমের নামগুলো খুবই সহজ, এটা আশা করি অন্য কোনো একটা ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবে। দেখো হ্যাসোস্লাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। তো দেখো হ্যাসোস্লাগ বা C4 চক্রে এর প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন তোমরা একটা কোশ্চেনের উত্তর দাও তো, যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, এর সাথে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে কোন এনজাইম? এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তো তৈরি করলো, এই যে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে কোন এনজাইম? জাস্ট কোন এনজাইমটা কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে? কোন এনজাইম? ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে। তোমরা জাস্ট একটা কমেন্ট করে জানিয়ে দাও, যে পারবা সে জানিয়ে দাও, আর কারো দরকার নাই। যে পারবা সে জানিয়ে দাও যে কোন এনজাইম, এখানে আসলে কোন এনজাইম ভূমিকা পালন করে যে এই কার্বন ডাইঅক্সাইডকে এর সাথে ফিক্স করতে। তার মানে C4 চক্রে, কোশ্চেনটা আসলে এরকম, C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, এর নাম কি? C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইমের নাম কি? তোমরা কেউ পারছো না, তার মানে আমি তোমাদের লিখে দিই, এটার নাম হচ্ছে কার্বক্সিলেজ। কি? কার্বক্সিলেজ, ঠিক আছে, কার্বক্সিলেজ। ওকে, এই যে একজন বলে ফেলছে যে পিপি কার্বক্সিলেজ, আরো সুন্দর হয়েছে, যেহেতু ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত করতেছে, এনজাইমের নাম পিপি কার্বক্সিলেজ। থ্যাংক ইউ। এরপর দেখো অপরাজিতা ফুল নীল বর্ণের হয় কোন পিগমেন্টের কারণে? এটা বিশাল ভাইরাল চা ছিল, অপরাজিতা চা। ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে চা খেয়ে তোমরা পুরো ভেঙে ফেলছে, এবং এর নীল কালার ছিল, ব্লু কালার ছিল। এটা কেন? 29-এর কি দিয়ে দিছ? বি, সায়ানিন আছে, সায়ানিন হলেই কি হবে? নীল হবে। সায়ানিন আছে হলেই কি হবে? এই তো, ভেরি গুড, পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা তোমাকে বলেছি, এই পুরো চক্রটাই দেখিয়েছি। দেখো তাইলে যে আরইউবিপি 5 কার্বন বিশিষ্ট,
তার সাথে যুক্ত হলে একটা কার্বন ডাইঅক্সাইড কিটো অ্যাসিড তৈরি হলো, কিটো অ্যাসিড তৈরি হলো, এবং কিটো অ্যাসিডের পরে ওইটা হাইড্রোলাইসিস হয়ে মানে এতে পানি ঢোকাই দিলে কি তৈরি হয়ে যাবে, বি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটা কিন্তু দুই অণু তৈরি হবে। বুঝতে পেরেছো? এই জিনিসটাও একটু মনে রাখবা। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি আয়রন সালফার প্রোটিন? আয়রন সালফার প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং নেক্সট পরীক্ষায় আমি বলে দিলাম আজকে 100% এগ্রিতে এইখান থেকে একটা কোশ্চেন থাকবে, 100% এগ্রিতে এখান থেকে একটা কোশ্চেন থাকবে। কোন জায়গা থেকে? এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস যেটা আছে, দেখো প্রথম কোশ্চেন আছে ফিওফাইটিন, তারপরে আছে প্লাস্টোকুইনন, তারপরে আছে সাইটোক্রোম, তারপরে আছে প্লাস্টোসায়ানিন, তারপরে আছে NADP রিডাকটেজ, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে এই আয়রন সালফার প্রোটিন। তাহলে উত্তর কি দিয়ে দিছো? ফেরিডক্সিন। ইয়েস, ফেরিডক্সিন উত্তর। আচ্ছা, এইখান থেকে তোমরা যে যেটা পারো, এই যে ফিওফাইটিন, এই যে ফিওফাইটিন আমি লিখেছি, ফিওফাইটিন লিখেছি, এই ফিওফাইটিনটা কি, প্লাস্টোকুইননটা কি, সাইটোক্রোমটা কি, প্লাস্টোসায়ানিনটা কি, NADP রিডাকটেজটা কি, এটা তোমাদের একটা সহজে মনে রাখাই দিই। দেখো এটা পিএইচ আছে, এটা মনে রাখবা সিএইচ দিয়ে। সিএইচ থেকে ক্লোরোফিল, ক্লোরোফিল এ, তার মানে ফিওফাইটিন হচ্ছে একটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। এরপরে দেখো প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনন হচ্ছে অতি ছোট একটা চলনশীল লিপিড। তাহলে মনে রাখবা এটা শুধুমাত্র লিপিড, এটা শুধুমাত্র লিপিড। এটা তোমরা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো যদি তোমাদের আগ্রহ থাকে। নেক্সট কোশ্চেন দেখো সাইটোক্রোম, তোমরা এটা মনে রাখবা এটা হচ্ছে লৌহ ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট একটা প্রোটিন। তার মানে এটা হচ্ছে লৌহ মানে সরাসরি আয়রন, এবং এর ইলেকট্রন গ্রহীতা, এর ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কপার, ইলেকট্রন গ্রহীতাকে কপার। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন 100% আসবেই পরীক্ষায়, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার দেখো প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র একটা মেমব্রেন প্রোটিন। এটা মনে রাখবে এটা হচ্ছে একটা মেমব্রেন, একটা মেমব্রেন প্রোটিন, এটা মেমব্রেন প্রোটিন, একটা মেমব্রেন প্রোটিন। তাইলে দেখো এইখানে কোশ্চেনটা দেখো, এইটা কি, এটা হচ্ছে লিপিড, এটা লিপিড, বাট এইটা কিন্তু প্রোটিন, এটা কিন্তু প্রোটিন। তাহলে কোনটা লিপিড, কোনটা প্রোটিন, কোনটা আয়রন, কোনটা ক্লোরোফিল, দেখো পিএইচ সিএইচ, এইভাবে মনে রাখবা। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট তুলে মনে রাখতে পারো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, আসবেই এবং আসবেই, এর কোনো ভুল নেই। ঠিক আছে, তো তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলেছো। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। ওকে, নিম্নের কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না? এটা তো পড়ে না হবে না, এটা হবে পড়ে না। ঠিক আছে, আমাদের অপারেটর মনে হয় ময়মনসিংহের, এই জন্য লিখছে পড়ে না। ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে পরে আর পরের মধ্যে পার্থক্য বুঝতে হবে, কিন্তু এই পরেতে হচ্ছে পরিধান করা, পরিধান করা, পরিধান করা। ঠিক আছে, তার মানে হচ্ছে পরা, সেটা গায়ে পরিধান করা। আমি জামা পরলাম আর পরা, ঠিক আছে, এটা কিন্তু আলাদা একটা জিনিস। এখন দেখো অক্সিজেনের প্রয়োজন পড়ে না কোথায়, দেখো তো কি কি আছে, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো এবং কেলভিন সাইকেল। তোমরা কি আনসার দিয়েছো? 32-এর সি, কেউ দিয়েছো বি। এই শোনো, আমরা সহজে একটা আনসার ফাইন্ড আউট করতে পারি। একটু চিন্তা করে দেখো তো, গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত শোষণ দুইটারই প্রাথমিক ধাপ না? তো অবাত শোষণের মধ্যেও তো গ্লাইকোলাইসিস আছে, যেখানে অক্সিজেনের কোনো দরকার নেই, অক্সিজেনের কোনো দরকার নেই। এবার দেখো ল অফ মিনিমাম এর প্রস্তাবককে, এর সাথে সাথে ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর কে দিছে? এটা কিন্তু পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ এটা। ল অফ লিমিটিং ফ্যাক্টর দিছে হচ্ছে ব্ল্যাকম্যান। ঠিক আছে, ল অফ লিমিটিং ফ্যাক্টর দিয়ে দিছে কে? ব্ল্যাকম্যান। আর 33-এ তোমরা কি দিয়েছো? লিবিক। ভেরি গুড, এটা কিন্তু মনে রাখবা। অবশ্যই এখানে ব্ল্যাকম্যান অপশনে দেয় নাই তো, দিলেই উল্টাই পাল্টাই ফেলতে। এইখানে ল অফ মিনিমাম যেহেতু একটাই দেয়া আছে এবং একটাই নাম দেয়া আছে রিলেটেড, এই জন্য তোমরা খুব ভালোভাবে পারছো। ওকে, উদ্ভিদের পত্র পূর্ণ খোলা থাকে কখন? দুইটা টাইমে খোলা থাকে, একটা হচ্ছে বিকাল, দুপুর হচ্ছে 2টা থেকে 3টা, আর একটা হচ্ছে 10টা থেকে 11টা। এটা আমরা ভালোভাবে জানি। একটা ব্যতিক্রম আছে কে? পাথরকুচি, পাথরকুচি, পাথরকুচি এর কি হয়? পাথরকুচি না, ঠিক পাথরকুচি গোত্রীয় উদ্ভিদে, পাথরকুচি গোত্রীয় উদ্ভিদে কি হয়?
রাতে পত্ররন্ধ্র খোলা থাকে, দিনে বন্ধ থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ক্লোরোফিল এ এর আণবিক সংকেত কি? আচ্ছা, ক্লোরোফিল এ এই চারটা থেকে তোমরা ফাইন্ড আউট করতে লাগবে। এর মধ্যে আমি একটু লিখে দিই তোমাদের, ক্যারোটিন, ক্যারোটিন, ক্যারোটিনের আণবিক সংকেত দেখো, ক্যারোটিনের আণবিক সংকেত, ক্যারোটিনের আণবিক সংকেত। আচ্ছা, ক্যারোটিনের আণবিক সংকেতটা কি? C40H56O। এটাই হচ্ছে 35 সি। তোমরা আনসার দিয়ে ফেলছো, হ্যাঁ ঠিক আছে, 35 সি ঠিক আছে। এখন দেখো, এই 72 আর 5 এই দুইটা চেঞ্জ করে যদি আমরা 70 এবং এখানে লিখি 6, তাহলে এটা কিন্তু কি হয়ে গেল? ক্লোরোফিল, ক্লোরোফিল বি হয়ে গেল। এটা একটু মনে রাখবা, মানে জাস্ট দুইটা জিনিস চেঞ্জ, ঠিক আছে, মাত্র দুইটা জিনিস চেঞ্জ। এখন দেখো, ক্যারোটিন, ক্যারোটিনের আণবিক সংকেত হচ্ছে এইটা। এবার তুমি যদি ক্যারোটিনের সাথে জাস্ট জ্যান্থোফিলটা জোড়াই দিতে চাও, শুধু ওর জায়গায় একটা টু দিয়ে দিবা, দিলেই এটা কি হয়ে যাবে? জ্যান্থোফিল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? জ্যান্থোফিল হয়ে যাবে। তার মানে একটা পরীক্ষায়, একটু ভালো করে মন দিয়ে শোনো, একটা পরীক্ষায় সবচেয়ে কঠিন যে কোশ্চেনটা হইতে পারে সেটা হচ্ছে এইটা। এই চ্যাপ্টার থেকে যেটা তুমি মনে রাখতে পারবা না, সবচেয়ে কঠিন একটা কোশ্চেন হইতে পারে এইটা। তো এইটা যখন তুমি পারলে পরীক্ষায়, এইটা পারলে মানে তুমি একটা পরীক্ষায় 40,000 জনের মধ্যে 500 জনের কাতারে বা 400 জনের কাতারে তুমি চলে আসলে। তার মানে কঠিন কোশ্চেন পারার যে কি বেনিফিট, এটা তোমরা বুঝতে পারবে না। এই কোশ্চেনটা পারছো মানে 40,000 পরীক্ষার্থী থাকলে তার 500-র মধ্যে তুমি চলে আসছো। এই জন্য কিছু কিছু কঠিন জিনিস তুমি পড়বা, যাতে তোমার কি হয়, তোমার জোর বৃদ্ধি পায়, তোমার কনফিডেন্স বৃদ্ধি পায়, ঠিক আছে? ওকে, আচ্ছা, সি এর জায়গায় বি লেখা, হ্যাঁ এটা তো এর আগেও হয়েছে এই প্রবলেমটা, বাট আমি তো তোমাদের বললাম ভাইয়া যে তোমরা আগে একটু খেয়াল করো যে কি লেখা আছে, সি লেখা আছে না বি লেখা আছে। তো এই কোশ্চেনটা কেমন ছিল জানো? এরকম ছিল, এ বি, এ বি, এখানে ছিল সি, এখানে ছিল সি, এখানে ছিল ডি। তো আমরা যখন স্লাইড করছি তখন এর নিচে সি কে নামায় নিয়ে আসছি, সির নিচে বি কে নামায় নিয়ে আসছি। তো দেখো, নর্মালি এর পাশে তো এখানে বি থাকার কথা, বাট দেখো এইটা এখানে কিন্তু এরকম ছিল না, এখানে কিন্তু বি চলে আসছে। তো তোমরা পরীক্ষার সময় বারবার খেয়াল রাখবা কোথায় বি সি কোথায় কি আছে, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে বি, যেটা দেয়া আছে সেটা। দেখো, সবাত শোষণের 1 অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হইল, হ্যাঁ ঠিক আছে, 1 অণু গ্লুকোজ C6H12O6 সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপাদনকালে সর্বমোট কতটি এটিপি তৈরি হয়? হ্যাঁ, সর্বমোট এটিপি তৈরি হয় তোমরা জানো 36টি এটিপি তৈরি হয়। কয়টা? 36টি। পূর্বের ধারণা ছিল কয়টা? 38টি, বাট এখন তৈরি হবে কয়টা? 36টা। কারণ আমি যে বলছি যে একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়া যখন চলে যায়, যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার কালে যখন যায়, তখন দুইটা এটিপি নষ্ট হয়ে যায়, দেখো, প্রজাতির উপর নির্ভর করে পাতায় প্রতি বর্গ সেন্টিমিটার, প্রতি 1 সেন্টিমিটার, একটা পাতার 1 সেন্টিমিটার জায়গায়, একটা পাতার 1 সেন্টিমিটার জায়গায়, ঠিক 1 সেন্টিমিটার জায়গায়, খুব কম জায়গা, কতগুলো পত্ররন্ধ্র থাকতে পারে? কত লিখেছো? 37-এর এ 1000 থেকে 60,000। অপশনটা দেখেই বোঝা যাচ্ছে যে উত্তর কোনটা হবে। তার মানে এইটা কিন্তু এইভাবেও থাকতে পারে, 1000 থেকে 60,000, না 1000 থেকে 60,000, কোনটা হবে বলো তো? আনসার কোনটা হবে? আমি যে দুইটা লিখেছি, উপরেরটা না নিচেরটা? ব্র্যাকেট দিয়াটা হবে নাকি এইটা হবে? একটু খেয়াল করে বলো তো, 1000 থেকে 60,000 মানে এইটুকু আনসার হবে না এইটুকু আনসার হবে? আনসারটা হবে কিন্তু নিচেরটা, যেহেতু ব্র্যাকেট আছে। এটা কিন্তু সিঙ্গেল ওয়ান না, মানে 01 থেকে 60,000 না, 1000 থেকে 60,000, ঠিক আছে? 1000 থেকে 60,000। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে সালোক সংশ্লেষণের সুবিধাজনক তাপমাত্রা কত? সালোক সংশ্লেষণের সুবিধাজনক তাপমাত্রা কত? তোমাদের বইয়ে সরাসরি লেখা আছে, আনসার করে ফেলো তো। এবং আজকেই তোমরা একটা কাজ করবা, আজকে কি করবা? টোটাল বোটানির, হ্যাঁ তোমরা সবাই পারতেছো দেখছি, বোটানির সকল সংখ্যামূলক তথ্য, হ্যাঁ সকল সংখ্যামূলক তথ্য, সেগুলো কি কি? তাপমাত্রা হতে পারে,
কোনো কোশেন্ট হতে পারে, কোনো টেম্পারেচার হতে পারে, যেগুলো এরকম ইম্পর্টেন্ট তথ্য আছে সেই তথ্যগুলো সব এক জায়গায় লিখে ফেলবা, সব এক জায়গায় লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে 22 থেকে 35 হচ্ছে উত্তর। তাহলে সমস্ত সংখ্যামূলক তথ্য তোমরা এক জায়গাতে লিখে ফেলবা। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অবস্থিত কোথায়? আমি তো বলছি যে সবাত শোষণের চারটা ধাপ, সেই চারটা ধাপের প্রথমটা বাদে গ্লাইকোলাইসিস বাদে সবগুলো কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ায় হবে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে? এই যে এরকম ক্রিস্টি থাকে, আর এই ক্রিস্টির মধ্যে এই অংশগুলোকে কি বলে? ম্যাট্রিক্স। কি বলে? ম্যাট্রিক্স। ভেরি গুড, তোমরা যারা পারছো, নুসরাত জাহান একজনই উত্তর করেছে এ পর্যন্ত। নুসরাতকে ধন্যবাদ, তুমি পেরেছো। তাহলে দেখো একটু খেয়াল করে, তাহলে শুধুমাত্র যেহেতু এখানে ম্যাট্রিক্স থাকতেছে, এই ম্যাট্রিক্সের কারণেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখানে ঘটতেছে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কোনটা? মেইন রঞ্জক। সালোক সংশ্লেষণের মেইন রঞ্জক আমরা পড়ছি যে মেইন রঞ্জক হিসেবে এখানে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে আলো আর একটা থাকে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল হচ্ছে প্রধান রঞ্জক। এখন ক্লোরোফিল এ না ক্লোরোফিল বি, আসলে কোনটা হবে? তাহলে ক্লোরোফিল বি নাকি এ, কোনটা হচ্ছে সক্রিয় অণু? তো সালোক সংশ্লেষে সবচেয়ে সক্রিয় থাকে হচ্ছে ক্লোরোফিল এ, সবচেয়ে সক্রিয় থাকে হচ্ছে ক্লোরোফিল এ। ভেরি গুড, পেরেছো, অনেকেই পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, ক্রাঞ্জ অ্যানাটমি কি? C3 এবং C4 চক্রের মধ্যে এটা বিশাল বড় পার্থক্য। দেখো C3 আমরা দেখতেছি শুধু মেসোফিল কোষে হচ্ছে, আর C4 যে চক্রটা সেটা হচ্ছে এরকম দুইটা কোষের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শিট কোষ। এবং এই কোষের মধ্যে একটা ছোট্ট ফাঁকা জায়গা থাকে। আসলে ফাঁকা জায়গাটা দিব কিভাবে? ফাঁকা জায়গাটা এরকম ছোট্ট একটা ফাঁকা জায়গা থাকে, বুঝছো? এই ফাঁকা জায়গাটাকে আবার বলা হয় কি? প্লাজমাডাসমাটা। কি বলা হয়? প্লাজমাডেসমাটা কাকে বলে জানো? যে একটা কোষের মধ্যে যে সাইটোপ্লাজমিক সংযোগ থাকে, একটা কোষের সাথে অপর কোষের যে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগ থাকে তাকে বলা হয় প্লাজমাডেসমাটা। বুঝতে পেরেছো? এখন দেখো মেসোফিল এবং বান্ডল সিট কোষ শুধুমাত্র C4 চক্রেই পাচ্ছি, এবং পাতার যে বিশেষ গঠন, এই দুই জায়গাতে সংগঠিত হওয়ার যে বিশেষ যে গঠন, এদেরকে আমরা বলতেছি ক্রাঞ্জ অ্যানাটমি। তাইলে এটা থাকবে কোথায়? C4 উদ্ভিদে, ঠিক আছে? এ হবে না উত্তর, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোন অম্লটি ক্রেবস চক্রের সাথে সম্পৃক্ত নয়? তার মানে ক্রেবস চক্র একটা বিশাল একটা চক্র। এর মধ্যে আসলে আমরা কোনটা পাই না। প্রথমে আছে সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পাই? দেখো আমরা পড়ছিলাম যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, এর সাথে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে গেল। অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে গেল, 2 আর 4 মিলে তৈরি করলো কি? এই সাইট্রিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট। এই সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, এই যে আছে ফিউমারিক অ্যাসিডও আছে। এরপরে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তো থাকবেই, যেহেতু প্রথমেই ছিল, তাহলে থাকতেছে না কে? নাইট্রিক অ্যাসিড। আনসার কত হবে? ডি। এই তো, ভেরি গুড, পেরেছো, সবাই পেরেছো। এরপরে কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন রঙের আলো বেশি ব্যবহৃত? এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা কোশ্চেন, কারণ আমরা পড়ছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নর্মালি 4টা আলো বেশি ব্যবহৃত হয়। এই 4টা রঙের কথা বলা হয়েছে, বাট স্পেসিফিক একটা আলোর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে লাল। লালটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন দেখো প্রত্যেকটাতেই লাল আছে, এর মধ্যে নাই কি? সবুজ, তো এটা আগে বাদ যাবে, ঠিক আছে? এরপর দেখো লাল আছে, কমলা আছে, হ্যাঁ এর মধ্যেও আছে লাল, কমলা আছে, লাল আছে, নীল আছে, এরপরে লালও আছে, বেগুনিও আছে। এখন এটা তোমাদের বইয়ে যেটা আনসার দেয়া আছে সেটা দিতে হবে। এটা হচ্ছে লাল এবং নীল আলোর কথা বলা আছে। কোনটা বলা আছে? লাল এবং নীল আলোর কথা বলা আছে, ঠিক আছে? তোমরা অনেকেই পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য দায়ী নয় কোনটি? পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে দেখো সাইটোক্রোম, হ্যাঁ তোমরা পড়েছো সাইটোক্রোম পাম মতবাদ, যেটা লুন্ডেগড় মতবাদ নামে আমরা জানি। পিএইচ এর পরিবর্তন, হ্যাঁ আছে, পিএইচ এর কারণেই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হয়। বিভিন্ন আয়ন, তো আমরা যেহেতু পড়তেছি যে পটাশিয়াম আয়ন, তো এটাও পত্ররন্ধ্র খোলা বন্ধ হয় ভূমিকা রাখতেছে, পটাশিয়ামও আছে। তাহলে নেই কোনটা? আয়রন। বুঝতে পেরেছো? তাইলে আনসার হবে কোনটা? এ। এটা বি কেন হবে? এটা হবে এ। বুঝতে পেরেছো? যারা বি দিয়েছো এটা ভুল। নেক্সট কোশ্চেন খেয়াল করো একটু, দেখো
পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা? এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। একটু খেয়াল করে দেখো, আমরা যখন C3 চক্র পড়ছিলাম বা কেলভিন চক্র পড়ছিলাম, কেলভিন চক্র, সেখানে কি ছিল যে রাইবোলোজ বিসফসফেট RUBP, এটা 5 কার্বন বিশিষ্ট ছিল। এর সাথে একটা কি যুক্ত হলো? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো। এখন একটু খেয়াল করে দেখো, এই কার্বন 1 আর 5 নিয়ে তৈরি হলো 6 কার্বন, যেটা কিটো অ্যাসিড তৈরি হয়ে গেল। এখন এই C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হিসেবে আবির্ভাব হলো কি? রুবিস্কোর। কার? রুবিস্কোর। এখন এই রুবিস্কোকে কেন আমরা বলতেছি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম? এটা বলার কারণ হচ্ছে এই রুবিস্কো, এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কারা ছাড়তেছে? মানুষ, যে কোনো প্রাণী কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে। আর এই RUBP কোথায় আছে? উদ্ভিদের পাতায়। দেখো, উদ্ভিদ এবং প্রাণী জগতের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে, ঠিক আছে? তো এটাই করছে কে? রুবিস্কো এনজাইম। এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে রুবিস্কো এনজাইম। ভেরি গুড, তোমরা পেরেছো। তো দেখো, রুবিস্কো রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। ওকে, এটার মিনিংটা একটু পড়বা, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 6টা NADH2, 2টা FADH2, 2টা GTP। আসলে এইটা একটু নিচে দিতে হতো, আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। এখন দেখো, তাহলে হিসাব করো তো কত হয়। একটা NADH2 থেকে আমরা কয়টা ATP পাই? 3টা। একটা FADH2 থেকে আমরা পাই 2টা। তাহলে তো হিসাব হয়ে যাচ্ছে, GTP মানে হচ্ছে ATP। তাহলে দেখো, 3 গুণ 6, 2 গুণ 2, আর এখানে তো 2টা ATP আছেই। হিসাব করে বলো তো কত হবে? 46 এর কত হবে? ডি আনসার করতেছে, তাই তো? আচ্ছা, 3 6 কত? 18, 18 আর 4 কত? 22, আর 2 কত? 24। তাহলে আনসার হবে ডি। এইটা আসলে ক্রেবস চক্রের হিসাব। ক্রেবস চক্রে কতগুলো এটিপি পাওয়া যায়? ক্রেবস চক্রে এটিপি পাওয়া যায় হচ্ছে 24টা। এটা তো সহজ কোশ্চেন, কারণ দেখো, গ্লাইকোলাইসিসে আমরা পাইছিলাম হচ্ছে কয়টা? 6টা। এরপরে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে পাইছিলাম 6টা। তো 6 আর 6 12, বাদ দিয়ে দাও। 36 থেকে 12 বিয়োগ করলে থাকে 24। তার মানে এই 24টাই হচ্ছে কোথায় পাওয়া যায়? ক্রেবস চক্রে, ঠিক আছে? আর আমরা তো জানি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন কোনো রকম এটিপি তৈরি বা কোনো রকম এটিপি ওয়েস্ট করে না। সে কি করে? টি আছে, ট্রান্সপোর্ট আছে। তার মানে তার কাজ হচ্ছে শুধু শক্তির পরিবর্তন করা। এরপর দেখো, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরিতে। আচ্ছা, এইটা গ্লুকোজ ফ্রুক্টোজ এরা মোটামুটি একই ধরনের, এর গঠন বা স্ট্রাকচার কি একই ধরনের। তার মানে একই ধরনের যদি হয়, তাহলে আমরা পড়ছি এটা কি? আইসোমার। কি বলছি? আইসোমার পড়ছি, তাই তো? তো আইসোমার হইলে এনজাইমের নামের শেষে এজ যুক্ত হয়, তাই না? কি যুক্ত হয়? এজ যুক্ত হয়ে যায়। তাইলে এখানে কি আছে এরকম? আইসোমার। যেটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ কোশ্চেনগুলোর মধ্যে একটা। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি ইস্ট মিশ্রিত এনজাইম নয়? এটা খুব সহজ একটা প্রশ্ন, যে ইস্ট মিশ্রিত যে সমস্ত কোশ্চেন আছে, আমরা সূত্র দিয়ে মনে রাখতে পারি যে ইস্টের তারা কি হয়? ইস্টের জামাই। তো বর্গীয় জতে কি আছে? জাইমেস, এই যে আছে। মতে কি আছে? ম্যালটেস। রস্বইতে কি আছে? ইনভার্টেস। তাহলে বাদ থেকে যাচ্ছে কে? সুক্রেজ। তাহলে ইস্ট মিশ্রিত এনজাইম কিন্তু এই তো ভোরের শিশির বলে ফেলছে। আচ্ছা, এখানে কি বলছো হৃদয়, যে ভাইয়া কবে কবে ক্লাস বুঝতে পারি না? এই তোমাদের তো রুটিন দেওয়া হয়েছে, তোমরা কেন বুঝবা না বলো? এত রুটিন করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক? এটা একদম একটা 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 মাত্র ছত্রাকের নামই লেখা আছে এখানে, বুঝতে পারছো? এই টোটাল চ্যাপ্টার, সেটা হচ্ছে ইস্ট, আর কোনো কিছুই পড়বা না, ঠিক আছে? ইস্টটাই হচ্ছে একটা অবায়বীয় ছত্রাক। তোমাদের রুটিন কিন্তু দেয়া আছে, তোমাদের রুটিন কিন্তু, তারপরে আমরা চেষ্টা করব তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে আমরা রুটিনটা দিয়ে দেয়া, ঠিক আছে? তো রুটিনটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কেমন? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন তাপমাত্রায় দই তৈরি করা হয়? কোন তাপমাত্রায় দই তৈরি করা হয়? আমি বলছি সকল তাপমাত্রা তোমরা এক জায়গায় লিখে রাখবা। এটা শুধু এই তাপমাত্রা না, যত একক আছে, যত ছোট ছোট আবরণ আছে, এই টাইপের কম্প্যাক্ট জিনিসগুলো তোমরা কম্প্যাক্ট পড়াশোনা করবে। তুমি কি সব বই নিয়ে বেড়াবা নাকি সব সময়? তো ছোট ছোট করে লিখে রাখবা, যখনই প্রয়োজন তখনই এটা পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করে দেখো। 37 থেকে 38 আনসার করে ফেলছো। তাহলে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়? দই সবচেয়ে ভালো তৈরি হয়। এবং আমরা জানি যে বগুড়ার দই সবচেয়ে ভালো। বগুড়াতে বাড়ি কার কার আছে? বাড়ি কার কার আছে? একটু বলো তো যে তোমাদের বাড়ি কার কার বগুড়ায়।
তো একটু আনসারটা এটা একটু নিজে নিজে একটু কি অ্যানালাইসিস করবো যে বগুড়াতে দই সবচেয়ে ভালো হওয়ার কারণটা কি, বাংলাদেশের আর কোথাও দই এত ভালো হয় না, বগুড়াতে কেন এত ভালো হয়, তোমরা নিজেরা একটু এই উত্তরটা খুঁজবা, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের বেশ সময় নিয়ে ফেললাম এবং আমি আশা করি যে তোমাদের বিগত কোশ্চেনগুলোর ধারণা একটু ক্লিয়ার হয়েছে এবং এই কোশ্চেনগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে বারবার পরীক্ষায় কোশ্চেন আসবে, কারণ যেহেতু এখানে আমরা বিগত সব কোশ্চেন অ্যানালাইসিস করলাম, এই অপশন থেকে হয়তো একবার আসছে স্থায়ী পদার্থ কোনটা, পরের আসবে কোন এনজাইম হেল্প করছে, এরকম টাইপের কোশ্চেন, মানে খুব যে আকাশ পাতাল চেঞ্জ হবে এরকম না। তোমরা প্রতিটা ক্লাসেই এই যে ঋতু বলছে এবং খালিদ বলছে আমার বাড়ি বগুড়ায়, তো তোমরা আমাদের জন্য দই পাঠাবা, ঠিক আছে? অ্যাসপেক্টের অফিসের ঠিকানায় পাঠিয়ে দিবা। থ্যাংক ইউ।